নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা যদি কালকে বাজেটের সারাংশটা দেখি, তাহলে দেখব সরকার শেয়ার মার্কেট সম্পর্কিত যে সমস্ত ট্যাক্সগুলো হয়, অর্থাৎ এসটিসিজি, এলটিসিজি, এসটিটি, সেই সমস্ত ট্যাক্সগুলোকে সরকার বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি শর্ট টার্মের জন্য যে ক্যাপিটাল আমরা গেন করি, তার উপরে যে ট্যাক্স এসটিসিজি, সেই ট্যাক্স 15% থেকে 20% বাড়িয়ে দিয়েছে। আবার ইনভেস্টিং পারপাস, অর্থাৎ 1 বছরের বেশি কোনো শেয়ারকে যদি আমরা রেখে দিয়ে তারপরে যদি বেচি, তার উপর প্রফিট থেকে যে ট্যাক্স, সেটাকে আমরা বলে হচ্ছে এলটিসিজি, তার উপরে যে ট্যাক্স সেটা 10% থেকে 12.5% করা হয়েছে। আর এফএনডোর ক্ষেত্রে যে ট্যাক্স দেওয়া হয় এসটিটি, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, সেইটাও সরকার প্রায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এর মধ্যে সব থেকে যদি বেশি বাড়িয়ে থাকে সেই ট্যাক্সটা হচ্ছে এসটিসিজি, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, অর্থাৎ যেটা আমরা সুইং ট্রেডিং এর মাধ্যমে দিয়ে থাকি। অর্থাৎ সুইং ট্রেডিং আমরা সাধারণত 1 বছরের মধ্যে শেয়ারকে কিনে রেখে তারপরে বেচি, অর্থাৎ যেটা 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 2 মাস হতে পারে, আবার 6 মাস হতে পারে। অর্থাৎ এর উপরে যে ক্যাপিটাল গেন করি তার উপরে যে ট্যাক্সটা দিই সেটাকে আমরা বলছি এসটিসিজি। আর এই ট্যাক্সটাই সরকার প্রায় 15 থেকে 20% বাড়িয়ে দিয়েছে। এখন যদি আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেন করতে যাই, তাহলে আমাদেরকে এই ট্যাক্সটা দিতে হচ্ছে। এখন বন্ধুরা, আপনি যদি কোনো শেয়ার 1 বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করে নেন, অর্থাৎ ইনভেস্টিং পারপাসের জন্য রেখে দেন 1 বছরের বেশি, তার উপর থেকে যে প্রফিটটা পাবেন তার উপরে যে ট্যাক্সটা দিতে হবে সেটা হচ্ছে 10% থেকে 12.5% করা হয়েছে। আর এখানেও একটা এক্সেম্পটেড লিমিট, অর্থাৎ 1 লাখ যেটা ছিল সেটাকে 1,25,000 করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এখন লং টার্ম বা ইনভেস্টিং এর জন্য চিন্তা ভাবনা করতে পারেন। বন্ধুরা, ইনভেস্টিং পারপাসের জন্য সেই রকম একটা স্টক যেটা আমার ওয়াচ লিস্টে আছে, যেটা এখন তার অল টাইম হাই থেকে প্রায় 50% নিচে পড়ে আছে, সেই স্টকটার টেকনিক্যাল ও ফান্ডামেন্টালটা দেখে নেব। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টের প্রথম যে স্টকটি সেটা হচ্ছে আইটি সেক্টর থেকে। আইটি সেক্টর থেকে স্টকটি দেখে নেওয়ার আগে আমরা প্রথমে নিফটি আইটি ইন্ডেক্সের চার্টটা দেখে নেব। এখানে দেখতে পাবো নিফটি আইটি প্রথম যখন অল টাইম হাই লাগিয়েছিল 2019 সালে, তারপরে সেটা অনেক দিন ধরে, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 বছর একটা জায়গায় কনসলিডেট করে, একটা বক্সের মধ্যে প্রায় একে যদি দেখা যায় একটা জায়গায় কনসলিডেট করছিল। তো যখন 2020 সালে এই বক্সটাকে, অর্থাৎ এই রেঞ্জটাকে ব্রেকআউট করে, তারপর থেকে নিফটি আইটি একটা র্যালি দেয়। তো কত পার্সেন্ট এখান থেকে র্যালি দিয়েছিল যদি দেখে নিই, এখান থেকে প্রায় কত পার্সেন্ট, এটা পার্সেন্টেজে দেখলে প্রায় 130%-এর কাছাকাছি নিফটি আইটি র্যালি দিয়েছিল, এবং তার অল টাইম যে হাই লাগিয়েছিল 2022 সালে, সেখান থেকে প্রায় অনেকটা নিচে পড়ে এবং এই জায়গায় এসে একটা কনসলিডেট বক্সের মতো তৈরি করে, এবং সেই কনসলিডেট বক্সটা যখন ব্রেকআউট করে আবার অল টাইম হাইয়ের কাছে যায়, সেখান থেকে আবার নিচে পড়ে। নিচে পড়ার পরে বক্সের রেজিস্ট্যান্সের কাছে এসে কি করে, সাপোর্ট নেয়, এবং 2024 সালের জুলাই মাসে তার যে অল টাইম হাই ছিল, অর্থাৎ 2022 সালে যেটা লাগিয়েছিল সেইটাকে ব্রেকআউট করে। এবং ব্রেকআউট করার সময় আমরা এখানে দেখব এই চার্টটি একটা প্যাটার্ন তৈরি করেছে। যদি এই প্যাটার্নটা আমরা দেখি, তাহলে কি প্যাটার্ন, এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। বন্ধুরা, যখন কোনো চার্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে, সেখান থেকে প্রায় অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কতটা উপরে যাওয়ার সম্ভাবনা এখনো আছে, যদি আমরা এতে এর হাই আর লোতে যদি লাগিয়ে দেখাই, তাহলে দেখব প্রায় 32% যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ নিফটি আইটি এখান থেকে প্রায় 50,000 লেভেল পর্যন্ত যেতে পারে। বন্ধুরা, নিফটি আইটিতে এখন যে সমস্ত স্টকগুলো আছে, তাহলে সেই স্টকগুলো র্যালি দেবে। কিন্তু এখানে এমন একটা স্টক নিয়ে কথা বলবো যেখানে নিফটি আইটি পারফরমেন্স করেছে, কিন্তু এই স্টকটি সেইভাবে পারফরমেন্স করেনি। অতএব এই স্টকটি নিয়ে আমরা আজকে আলোচনা করি, কিন্তু আগামী দিনে পারফরমেন্স দেখানোর সম্ভাবনা অনেকটাই বেশি। আপনি যদি ইনভেস্টিং পারপাস, অর্থাৎ 1 বছরের বেশি যদি সময়ের জন্য হোল্ড করতে পারেন, তাহলে এখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন। অর্থাৎ স্টকটি তার অল টাইম হাই থেকে এখনো প্রায় 50% নিচে পড়ে আছে। আজকে আমরা সেই স্টকটা নিয়েই কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যায় সেই স্টকটি। বন্ধুরা, আমাদের লিস্টের প্রথম স্টকটির নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। আমরা এখানে হ্যাপিয়েস্ট মাইন্ডের মান্থলি চার্ট ওপেন করে নিয়েছি। তো মান্থলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, স্টকটা আইপিও লঞ্চ হওয়ার পর থেকে কত পার্সেন্ট র্যালি দিয়েছিল যদি দেখা যায়, প্রায় স্টকটা এখান থেকে প্রায় 350% র্যালি দিয়েছিল।
এবং তার অল টাইম হাই লাগিয়েছিল 2021 সালে 1580 টাকা। সেখান থেকে স্টকটা নিচে পড়ে। কত পার্সেন্ট নিচে পড়ে এখান থেকে? স্টকটা এখান থেকে নিচে পড়ে প্রায় 50% মতো নিচে পড়ে যায়। ঠিক আছে, 50%-এর নিচে পড়ে এবং 761 এই লেভেলের কাছে এসে স্টকটা কি করে? তার সাপোর্ট নেয়। তারপর এখান থেকে 2022 সালে একবার উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই আপসাইড মুভমেন্ট কি হয়? ফেল হয়ে যায় এবং সেখান থেকে আবার নিচে পড়ে এবং ঠিক ওই একই 761-750 লেভেলের কাছে এসে স্টকটা আবার সাপোর্ট নেয়। আবার এখান থেকে 2023 সালে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে আবার ফেল হয়ে যায়, আবার কি করে? নিচে পড়ে যায় এবং 758 লেভেলের কাছে এসে কি করে? সাপোর্ট নিচ্ছে। এবং এখানে সাপোর্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে কি, এখানটায় আমরা মান্থলি ফ্রেমে যদি দেখি, এখানটা কি হচ্ছে? এখানটায় প্রায় 6 মাস ধরে কনসলিডেট করছে। যদি আমরা হ্যাপিয়েস্ট মাইন্ডের উইকলি চার্টটা ওপেন করে নিই, তাহলে দেখতে পাবো কি, এই জায়গাটায় স্টকটা একবার সাপোর্ট নিয়েছিল, তারপর এই জায়গাটা এসে একবার স্টকটা সাপোর্ট নেয়, আবার এই জায়গাটা এসে স্টকটা আবার সাপোর্ট নিয়েছিল। আর উপর থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি, তাহলে দেখবো এটা একটা লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে চলে আসছিল এবং এটা 2024 সালের জুন মাসে এসে এই যে একটা ট্রেন্ড লাইন, সেটা কি করে? ব্রেকআউট করে, কিন্তু ব্রেকআউটটা সাস্টেন হয়নি, অর্থাৎ আবার স্টকটা প্রায় একটা জায়গায় কনসোলিডেট করছে। এখন যদি এই স্টকটা ব্রেকআউট করে এই ট্রেন্ড লাইনটাকে, 80% র্যালি দিতে পারে। ঠিক আছে, তাও সেটা 1 থেকে 1.5 বছরের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আইটি ইন্ডেক্স বাড়ছে, এইটা সে অনুসারে পারফরমেন্স করে নেয়। যদি পারফরমেন্স করতে শুরু করে, তাহলে একটা ভালো র্যালি দেওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, সো বন্ধুরা, এই চার্টটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারে। আমি এটা বড় টাইম ফ্রেমে দেখালাম, যেহেতু আমি এটা ইনভেস্টিং পারপাস দেখাচ্ছি সেই জন্য। সো বন্ধুরা, আমরা এখন হ্যাপিয়েস্ট মাইন্ডের ফান্ডামেন্টালটা চেক করে নেবো। তাই জন্য আমি এখন এর ফান্ডামেন্টাল সেকশনে চলে যাব। এই স্টকটির ফান্ডামেন্টাল যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এর মার্কেট ক্যাপিটাল কত? 12,611 করোড়। অর্থাৎ এই স্টকটি এখনো মিড কাপের মধ্যে আছে, অর্থাৎ লাস্ট কাপে যাওয়ার চেষ্টা করছে। এর কারেন্ট প্রাইস কত চলছে? 828 টাকা। এবং এর যদি আমরা বুক ভ্যালু কত দেখি, বুক ভ্যালু দেখবো 97.2। অর্থাৎ কোম্পানি যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, আমরা 97 টাকা পেতে পারি। অর্থাৎ এর বুক ভ্যালু কারেন্ট ভ্যালুর থেকে অনেকটাই নিচে পড়ে আছে। এই স্টকটি কত হাই লাগিয়েছিল? এই স্টকটি তার রিসেন্ট হাই লাগিয়েছিল 970 টাকা, অর্থাৎ এবং রিসেন্ট লো লাগিয়েছিল কত? 738 টাকা। আর যদি আমরা স্টক পি দেখে নিই, অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও দেখে নিই কত, সেটা 52.9, যেটা তার ইন্ডাস্ট্রি পি থেকে অনেকটাই বেশিতে। অর্থাৎ ইন্ডাস্ট্রি পি কত? 36, আর তার স্টক পি কত? 52.9। এখনো পর্যন্ত এই স্টকটি ডিভিডেন্ড কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে? তো 0.69% ডিভিডেন্ড পে করেছে। যদি আমরা এর আরওসিই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চেক করে নিই, সেটা দেবো কত? 21.6, অর্থাৎ 20%-এর উপর হলে মোটামুটি ভালো। তো এর ক্ষেত্রে সেটা 21, অর্থাৎ এটা খুব বেশি খারাপ নয়, ভালোই ধরনের এর একটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলা যেতে পারে। আর আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি যদি পার্সেন্টেজ দিই কত, সেটা 20.6%, অর্থাৎ যেটা 17 থেকে 18% থাকলেই ভালো মনে করা হয়, এখানে সেটা কত? 20.6%। অর্থাৎ ওভারঅল কি আছে স্টকটা? ওকে ওকে। ডেপ টু ইকুইটি রেশিও যদি আমরা দেখে নিই কোম্পানিটার, তাহলে দেখবো কত? 0.35%, অর্থাৎ 1-এর থেকে কম। তো ডেপ টু ইকুইটি রেশিও যত কম হবে ততই ভালো। তা এই কোম্পানির ক্ষেত্রে এটা তাহলে বলাই যেতে পারে খুবই ভালো। এখন যদি এর ক্যাশ মার্কেট অর্থাৎ ক্যাশ ফ্লো দেখে নিই কত? 87.2 করোড়। আর পেগ রেশিও কত? পেগ রেশিও 0.97, অর্থাৎ এটা প্রায় বলতে গেলে আন্ডার ভ্যালুটি আছে। অর্থাৎ পেগ ভ্যালু যদি 1-এর নিচে হয়, সেটাকে আন্ডার ভ্যালু বলা যেতে পারে। অর্থাৎ এই স্টকটা এখন আন্ডার ভ্যালুটাই বলা যেতে পারে। ঠিক আছে, আর এই কোম্পানির ইপিএস আর্নিং পার শেয়ার এখনো কম আছে, অর্থাৎ আর্নিং পার শেয়ার যদি যত বাড়তে থাকবে, তখন এর স্টক পি অর্থাৎ যেটা 52.9 আছে, সেটা আস্তে আস্তে কমতে দেখা যেতে পারে। ঠিক আছে, সো বন্ধুরা, এই কোম্পানিটার ওভারঅল যে প্রথম স্টেপের যে ফান্ডামেন্টাল দেখলাম, সেটা কিরকম? ওকে ওকে, একটা থামস আপ বলাই যায়। ওকে, অর্থাৎ আগামী দিনে এই স্টকটা উপরে যাওয়ার পোটেনশিয়াল অনেকটাই বেশি বলে মনে হচ্ছে। এখন যদি আমরা স্টকটার পিএ রেশিও চার্টটা খুলে নিই, এর যদি আমরা মিডিয়ান পিএ দেখে নিই কত, সেটা 57.4, অর্থাৎ 5 বছরের জন্য। আর এখন সেটা কত চলছে? এখন সেটা চলছে 53.8, অর্থাৎ তার মিডিয়ান পিএ থেকে এখন সেটা অনেকটাই কমে চলছে। অর্থাৎ এই স্টকটা মোটামুটি বলা যেতে পারে ভালো স্টক। কোম্পানিটা আইটি সলিউশন ও সার্ভিস কোম্পানি, অর্থাৎ কোম্পানিটা আইটি সম্বন্ধিত যে সমস্ত কাজগুলো হয়, অর্থাৎ প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রাইজ সলিউশন, ইনফ্রাস্ট্রাকচার,
টেস্টিং অ্যান্ড কনসাল্টিং, বিভিন্ন স্পেস সলিউশন, মার্কেট টু মার্কেট কাজ, এইসব বিভিন্ন কাজগুলি এরা করে থাকে। অ্যাডিশনালি এই কোম্পানিটা অথরাইজড পার্টনার উইথ গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ গ্লোবাল ইনফরমেশন টেকনোলজির সঙ্গে এই কোম্পানিটা যুক্ত। এটা বলা যেতে পারে এটা ওয়ার্ল্ড ব্যাপী কাজ করে থাকে। ওকে, এবং এর যদি বিজনেস দেখি, এর যদি আমি দেখো কি বিজনেস এর মধ্যে আছে, এটা প্রোডাক্ট ইঞ্জিনিয়ার সার্ভিস, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে, ডিজিটাল বিজনেস প্রোভাইড করে সার্ভিস, এছাড়া ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ও সিকিউরিটি সার্ভিসেরও এ প্রোভাইড করে। এখন যদি আমরা কোম্পানির ওয়ার্কিং ক্যাপাসিটি কতদূর পর্যন্ত আছে যদি দেখে নিয়ে যাই, তাহলে দেখবো কোম্পানিটা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এন্ড দুবাই, অর্থাৎ বিদেশের বিভিন্ন কান্ট্রিতে এর তাদের বিজনেসগুলো আমরা দেখতে পাবো। যদি আমরা এই কোম্পানিটার আর কি কি কাজ করে যদি দেখে নিই, তাহলে অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, অটোমেশন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, ইন্টারনেট থিংস, এইসব বিষয় নিয়ে কোম্পানিটা কাজ করে চলেছে। ঠিক আছে, যদি আমরা কোম্পানিটার কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবো এর যে সেলস গ্রোথ রেট ক্রমশ কি করছে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 2021 সালে যেখানে 221 কোটি টাকা ছিল, সেখান থেকে 2021 সালের জুন মাসে হয় 245 কোটি, সেখান থেকে 265 কোটি, সেখান থেকে 284, তারপর 301, অর্থাৎ ক্রমাগত হারে দেখতে পাবো তার যে সেলস গ্রোথ সেটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তার লাস্ট যদি আমরা 4টে কোয়ার্টার দেখি, তাহলে কি দেখবো, 391 ছিল, সেখান থেকে হচ্ছে 407, সেখান থেকে বেড়ে হয় 410, এবং সেখান থেকে বেড়ে হয় 417, অর্থাৎ গ্র্যাজুয়ালি এটা বাড়তে চলেছে। অতএব যদি সেলস বাড়ে তাহলে কোম্পানিটার জন্য খুবই ভালো। এখন যদি আমরা এর এক্সপেন্স রেশিও দেখে নিই, তাহলে কি দেখবো, লাস্ট যদি 4টে কোয়ার্টারের এক্সপেন্স দেখি, তাহলে দেখবো জুন 2023-এর এক্সপেন্স ছিল 302 করোড়, সেখান থেকে এটা বেড়ে হয় 324, সেখান থেকে বাড়ে 329, সেখান থেকে 334 মার্চে 2024-এ। অর্থাৎ যদি কোম্পানির সেলস গ্রোথ বাড়াতে হয়, তাহলে এক্সপেন্সও হবে, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে বা বিভিন্ন কোম্পানির জন্য যে সমস্ত খরচ সেগুলো ব্যয় বহন করতে হবে, সেই জন্য এক্সপেন্স হবে। অর্থাৎ সেই তুলনায় এটা খুব একটা বেশি নয়। এখন যদি আমরা কোম্পানিটার অপারেটিং প্রফিট দেখি, তাহলে কি দেখতে পাবো, অপারেটিং প্রফিট লাস্ট 4টে কোয়ার্টার যদি দেখি, দেখবো জুন 2023-এ যেখানে ছিল 89, সেখানে সেপ্টেম্বর 2023-এ কমে হয় 83, এবং ডিসেম্বর 2023-এ সেইটা হয়ে দাঁড়ায় 81। কিন্তু আবার দেখবো মার্চে 2024-এ সেই অপারেটিং প্রফিট মার্জিনটা কিন্তু কিছুটা বেড়েছে, অর্থাৎ 83 করোড় হয়েছে। আর যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখে নিই লাস্ট 4টে কোয়ার্টারে, সেখানে কি দেখবো, যেখানে 23% ছিল জুন 2023-এ, সেখান থেকে সেপ্টেম্বর 2023-এ কমে হয় 20%, ডিসেম্বর 2023-এ সেই একই আছে 20%, আবার মার্চ 2024-এও সেটা কত, 20%। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেবো প্রফিট বিফোর ট্যাক্স। তো প্রফিট বিফোর ট্যাক্স যদি আমরা দেখি, সেখানে কি দেখবো, লাস্ট 4টে কোয়ার্টারে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি, সেখানে দেখতে পাবো কোম্পানিটা জুন 2023-এ 79 করোড় টাকা প্রফিট করেছিল ট্যাক্স দেওয়ার আগে, সেপ্টেম্বর 2023-এও সেই একই ছিল 79 করোড় টাকা, সেখান থেকে ডিসেম্বরে বেড়ে কত হয় সেটা 81 করোড় টাকা, এবং মার্চ 2024 অর্থাৎ লাস্ট কোয়ার্টারে সেটা দেখি, সেটা জাম্প দিয়ে কত চলে যায় 96 করোড় টাকা। অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স তার এখন কত, 96 করোড় টাকা। যদি ট্যাক্স পার্সেন্টেজ দেখি, তো ট্যাক্স পার্সেন্টও দেখবো অনেকটা কমেছে, 26% থেকে 25% কমেছে। এখন যদি কোম্পানিটার নেট প্রফিট দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, কোম্পানিটা লাস্ট 4টে কোয়ার্টারে নেট প্রফিট ক্রমশ বেড়েছে, 58, সেখান থেকে 60, সেখান থেকে 72, অর্থাৎ বলতে গেলে অনেকটাই নেট প্রফিট বেড়েছে। ঠিক আছে, তাহলে ওভারঅল যদি আমি কোয়ার্টার রেজাল্ট দেখি, তাহলে ক্রমশ এর পারফরমেন্স কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ভালো হচ্ছে বলাই যেতে পারে। এই কোম্পানিটার যদি আমি ইয়ারলি বেসিকে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজের যে স্টেটমেন্ট সেটা যদি দেখি, তাহলে কি দেখতে পাবো, মার্চ 2019-এ যেখানে 590 করোড় টাকা সেলস ছিল, সেখান থেকে 2022-এ বেড়ে হয় 1094, এবং 2024-এ সেটা বেড়ে হয় 1625, অর্থাৎ গ্র্যাজুয়ালি এর সেলস পার্সেন্টেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এক্সপেন্স দেখি, তাহলে দেখবো 2019-এ যেখানে ছিল 535 করোড়, সেখান থেকে 2022-এ হয় 836 করোড়, এবং বর্তমানে অর্থাৎ মার্চে সেটা হয়েছে 1289 করোড়। অর্থাৎ সেলস বৃদ্ধি করতে গেলে তার এক্সপেন্সও বেড়ে গেছে, সেই হিসাবে ঠিকই আছে। এখন যদি আমরা স্টকটির অপারেটিং প্রফিট দেখি, তাহলে কি দেখবো, যে অপারেটিং প্রফিট যেখানে 2022-এ 258 করোড় ছিল, সেখান থেকে 2023-এ 359 করোড়, অর্থাৎ খুব বেশি পার্সেন্টেজে বাড়েনি, কিন্তু 2024-এ এসে কিছুটা কমে যায়। সেই কারণেই তার যে শেয়ারের প্রাইসের মধ্যে আমরা ফল দেখতে পাই। কিন্তু যদি কোম্পানিটা তার পারফরমেন্স ভালো করে, অর্থাৎ তার সেলস আর প্রফিট গ্রোথ যদি ভালো আসে, তাহলে তার শেয়ার প্রাইসের মধ্যেও আমরা বৃদ্ধি দেখতে পাবো। এখন যদি আমরা
কোম্পানিটা ইয়ারলি বেসিকে অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ দেখে নিই, তাহলে কি দেখতে পাবো, সেখানেও আমরা দেখতে পারবো কিছুটা ডিক্রিজ হয়েছে। অর্থাৎ যেখানে 2022-এ ছিল 24%, সেখান থেকে 2023-এ 25% কিছুটা বাড়ে, আবার সেখান থেকে 2024-এ প্রায় 4%-এর মতো ফল করে, অর্থাৎ 21%। ওকে, এখন যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখে নিই ইয়ারলি বেসিকে, তাহলে কি দেখবো, তো প্রফিট বিফোর ট্যাক্স আমরা দেখবো ইয়ারলি বেসিকে কিন্তু কিছুটা হলেও বেড়েছে। অর্থাৎ যেটা 246 করোড় ছিল সেখান থেকে হয় 310 করোড়, এবং 2024-এ সেখান থেকে হয় 335 করোড়। এবং নেট প্রফিটে যদি দেখি, সেখানেও আমরা কি দেখবো, নেট প্রফিটও আমরা দেখবো ইয়ারলি বেসিকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2022-এ যেখানে 181 করোড় ছিল, সেখান থেকে 2023-এ 231 করোড়, সেখান থেকে 2024-এ বেড়ে হয় 248 করোড়। ঠিক আছে, তো ওভারঅল আমরা যদি দেখি এর নেট প্রফিট কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন যদি আমি কোম্পানিটার প্রফিট গ্রোথ দেখি, তাহলে কি দেখতে পাবো, প্রথম 5 বছরে তার কোম্পানিটার প্রফিট গ্রোথ ছিল 55%, লাস্ট 3 বছরে ছিল 14%, এবং শেষ 1 বছরে কমে দাঁড়ায় সেটা 1%। অর্থাৎ কোম্পানিটার পারফরমেন্স কিছুটা খারাপ হয়ে গেছে, সেই জন্য তার প্রফিট গ্রোথ পার্সেন্টেজ খারাপ হয়ে গেছে। তো সেই জায়গায় যদি দেখে আমি এর স্টক প্রাইসের সিএজিআর দেখি, তাহলে কি দেখবো, প্রথম 5 বছরে ছিল কোনো পার্সেন্টেজ ছিল না, কোনো ডেটা নেই, আর 3 বছরে সেটা -17%, অর্থাৎ সেইভাবে পার্সেন্টেজ দেখাতে পারেনি, অর্থাৎ সেইভাবে শেয়ার প্রাইস বৃদ্ধি পায়নি। কিন্তু লাস্ট 1 বছরও দেখবো সেভাবে প্রাইস বৃদ্ধি পায়নি। অর্থাৎ যখনই কোম্পানিটা তার প্রফিট গ্রোথ বৃদ্ধি করবে, আমরা এর প্রাইসের মধ্যেও কি দেখতে পারি, জাম্প দেখতে পারি। ওকে, আর যদি আমরা কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, তাহলে কি দেখতে পাবো, এটা 5 বছরে তার সেলস গ্রোথ 22%, 3 বছরে 18%, অর্থাৎ লাস্ট 12 মাসে 14%, অর্থাৎ সেলস গ্রোথ ডবল ডিজিটে তার সেলস বৃদ্ধি পেয়েছে। এবং ইকুইটির যদি রিটার্ন দেখি, তাহলে দেখবো 5 বছরে 30%, 3 বছরে দিয়েছে 26%, এবং লাস্ট 12 মাসে দিয়েছে 21%। অর্থাৎ ইকুইটি থেকে যে রিটার্ন সেটা এখনই কম দিয়েছে, কিন্তু যখনই এর প্রফিট বৃদ্ধি পাবে কোম্পানিটা, তখন আমরা ইকুইটির মধ্যে জাম্প দেখতে পেতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি হ্যাপিয়েস্ট মাইন্ডের ব্যালেন্স শিট চেক করি, তাহলে দেখতে পাবো এর ইকুইটি ক্যাপিটাল 2022-এ যেখানে ছিল 29, সেখানে 2023-এ হয়েছে 29 করোড়, মার্চ 2024-এ 30 করোড়। এটা কোম্পানির জন্য খুবই ভালো। অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল যত কম থাকবে তত ভালো। আর যদি আমরা এর রিজার্ভ দেখে নিই, তাহলে কি দেখবো, মার্চ 2022-এ রিজার্ভ ছিল 637 করোড়, মার্চ 2023-এ সেটা বের হয় 810 করোড়, এবং মার্চ 2024-এ সেটা জাম্প করে হয়ে যায় 1450 করোড়। অর্থাৎ যত রিজার্ভ কোম্পানির কাছে থাকবে তত কোম্পানিটার জন্য ভালো। এবং যদি আমরা বোরোইং দেখে নিই কোম্পানিটার, তাহলে দেখবো 2022 সালে যেখানে বোরোইং ছিল 250, মার্চে সেটা বেড়ে হয় কত, 534, অর্থাৎ তার বোরোইংটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। কিন্তু 2024-এ এসে দেখবো সেটা আবার কমে যায়, অর্থাৎ হয়ে যায় কত, 512। এটা কোম্পানির জন্য একটা ভালো সিগনিফিকেন্ট। এবং যদি আদার লাইবিলিটিস দেখি, অর্থাৎ আদার লাইবিলিটিস কোম্পানিটার ক্রমশ কি হচ্ছে, কমে গেছে। অর্থাৎ 2023-এ যেখানে ছিল 256, সেখান থেকে মার্চে হয়েছে 242 করোড়। অর্থাৎ টোটাল যদি আমরা লাইবিলিটি দেখি কোম্পানিটার, তাহলে কত, 2235 করোড়। এবং সেই জায়গায় যদি কোম্পানিটার টোটাল অ্যাসেট দেখি কত, 2235 করোড়। অর্থাৎ যদি কোম্পানিটা কিছু হয়ে যায়, তাহলে তার লাইবিলিটি আর অ্যাসেট যা সেটা প্রায় সেম আছে। অর্থাৎ কোম্পানিটার জন্য খুব ভালো নয়, আবার খুব একটা খারাপও নয়, তবে প্রফিট গ্রোথ দিতে পারে এটা কোম্পানিটার। আমরা যদি কোম্পানিটার ক্যাশ ফ্লো সেকশনটা ওপেন করে নিই, সেখানে কি দেখতে পাবো, যে ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটি কিন্তু 2021-এ যেখানে ছিল 143, মার্চ 2022-এ সেটা 168, আর মার্চ 2023-এ হয় 207, এবং মার্চ 2024-এ 213। অর্থাৎ কনজিকিউটিভ হারে সেটা বাড়ছে, যেটা কোম্পানির জন্য খুবই ভালো। আর যদি আমরা কোম্পানিটার ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি সেটা দেখি, -72, -96, -348, -537, অর্থাৎ 2022-এ ছিল -96, সেখান থেকে মার্চ 2023-এ হয় 348, সেখান থেকে মার্চ 2024 হয় 537। অর্থাৎ এটা কোম্পানির জন্য ভালো। অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটি আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যদি মাইনাসে থাকে, সেটা কোম্পানির জন্য খুবই ভালো। আর আমরা যদি নেট ক্যাশ ফ্লো দেখি, নেট ক্যাশ ফ্লো দেখলে সেখানে আমরা কি দেখতে পাবো, যে মার্চ 2023-এ যেখানে ছিল -68, মার্চ 2022-এ যেখানে ছিল -19, সেখান থেকে 2024 হয় 39। অর্থাৎ কোম্পানিটার জন্য এটা খুব ভালো একটা সিগনিফিকেন্ট। ওকে, যদি এখন আমরা কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন লক্ষ্য করি, লাস্ট কয়েকটা কোয়ার্টারে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কি দেখতে পাচ্ছি, যে প্রোমোটার হোল্ডিং যেখানে 50% ছিল, সেখান থেকে কমে 44% হয়। এটা কোম্পানির জন্য খুব একটা খারাপ দিক। ঠিক আছে, অর্থাৎ প্রোমোটার হোল্ডিং যদি কমে যায়, সেটা কোম্পানির জন্য খুবই খারাপ। কিন্তু অপোজিট দিকে আমরা যদি এফআইআই পার্সেন্টেজ দেখি, তাহলে মার্চ 2024-এ যেখানে ছিল 4.69%, সেখান থেকে তারা তাদের স্টেক বাড়িয়ে করে 5.31%, এবং ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টররা তারা তাদের স্টেকও বাড়ায় 25.7% থেকে 2.85%।
আমরা যদি পাবলিক দেখি, অর্থাৎ পাবলিকরা এতে তার পার্সেন্টেজ কত রেখেছে সেখানেও যদি দেখি, সেখানেও কিন্তু পাবলিক তার পার্সেন্টেজ ভালো বাড়িয়েছে 40 থেকে 45%। কিন্তু এই কোম্পানিটার একটাই মাইনাস পয়েন্ট, যেখানে প্রোমোটার হোল্ডিং কমসে কম 55-এর উপরে থাকলে খুব ভালো হয়, সেখানে প্রোমোটার হোল্ডিং কিন্তু অনেকটাই কমে গেছে, অর্থাৎ এটা কোম্পানির একটা নেগেটিভ পয়েন্ট। কোম্পানিটা যদি আমি ভালো দিক দেখি তাহলে কি দেখবো, এই কোম্পানিটার 3 বছরের রিটার্ন অন ইকুইটি পার্সেন্টেজ কিন্তু খুবই ভালো, 26.2%। এবং ROC যদি দেখি তাহলে এই কোম্পানিটার ROC খুব ভালো, যেটা 1.6%। আর এই কোম্পানিটা যদি ডিভিডেন্ডও দেখি প্রায় 32.5%। এইটা কোম্পানিটার ভালো দিক বলা যেতে পারে। আর যদি কোম্পানিটার যদি খারাপ দিক দেখি তাহলে কি দেখবো, এই কোম্পানিটার এখন যে পিবি রেশিও সেটা তার স্টক প্রাইসের থেকে প্রায় 8.5 গুণ নিচে পড়ে আছে। অর্থাৎ যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা 8.5 গুণ কম পয়সা পাবো। আর প্রোমোটার যে হোল্ডিং, তারা তাদের প্রোমোটার হোল্ডিং কি করছে, লাস্ট কোয়ার্টারে অনেকটাই কমেছে। এইটা কোম্পানিটার একটা নেগেটিভ পার্সেন্ট আমরা বলতে পারি, বা এই কোম্পানিটার একটা নেগেটিভ দিক এটা আমরা বলতে পারি। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কিত যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং একটা লাইক করে আমার উৎসাহ বাড়ান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।